নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণ মন। ন্যায় বিচারের দাবি, আর এই ন্যায় বিচারের মধ্যেই ইতিমধ্যে অনেকগুলো বিষয় চলে এসেছে। ন্যায় বিচারের জন্য যে দাবি জানানো হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিসিটিভি লাগাতে হবে সমস্ত সরকারি হাসপাতালগুলিতে, যাতে পুরো বিষয় পর্যবেক্ষণ করা হয় এবং তারই সঙ্গে নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করা হয়। কিন্তু একটা সিসিটিভির দাম কত হতে পারে? সেই সিসিটিভির দাম ধার্য করা হয়েছে কোথাও বা 1.5 লাখ, কোথাও বা 3 লাখ, একাধিক নয়, একটার কথা বলছি। আর এই দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকা ওই পোস্টেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দেখেছেন শুভেন্দু। লিখেছেন, গোটা রাজ্যের মানুষ জানে মমতা ব্যানার্জি আর তার সরকার সীমাহীন দুর্নীতির ফাঁকে নিমজ্জিত, কিন্তু এই অবিশ্বাস্যকর চমকে দেওয়া দরপত্র সব দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে। ভয়ঙ্কর দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। পাশাপাশি ভিন রাজ্যের প্রসঙ্গ টেনে ফেসবুকে বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য। লিখেছেন, বিজেপি সরকার 2016 সালে মহারাষ্ট্রের গ্রেটার মুম্বাইয়ে মাত্র 6000টা সিসিটিভি ক্যামেরার জন্য 950 কোটি টাকার বরাদ দিয়েছিল। অর্থাৎ বিজেপি সরকার সিসিটিভি ক্যামেরা পিছু খরচ করেছিল 15,83,333 টাকা করে। ভেবে দেখুন, একটি ক্যামেরার পেছনে খরচ প্রায় 16 লাখ টাকা। তাদের দলের নেতা আজকে পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন তুলছে। লজ্জা নেই? পশ্চিমবঙ্গের উত্তর চাওয়ার আগে মহারাষ্ট্রের উত্তর দিন। এটা প্রশাসনের বিষয়। এর সঙ্গে উনি যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ নেই। ওখানে শুধু কয়েকটা ভিত্তিহীন অভিযোগ লেখা আছে, তার কোনো তথ্য প্রমাণ কোনোটাই সেখানে লেখা নেই। অভিযোগকে প্রতিষ্ঠা করতে পারে এরকম কোনো তথ্য প্রমাণ দেবেন না। শুধু হাতে একটা এক্স হ্যান্ডেল আছে বা ফেসবুক আছে বলে যা ইচ্ছা লিখে দিলাম, কি মানে আছে? একটি সিসিটিভি বসানোর খরচ যে এত বিপুল টাকা হতে পারে না তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের। হাসপাতালের সুরক্ষা পরিকাঠামো তৈরির কাজ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবরাও দেখভালের দায়িত্বে। তারপরেও সিসিটিভি বসানোর জন্য এই বিপুল অঙ্কের টেন্ডার হলো, টেন্ডার পাস হলো, পারচেজ অর্ডারও হয়ে গেল, অথচ কারোর চোখে পড়ল না। শুধুই কি ঢিলে ঢালা মনোভাব, নাকি বিরোধী দলনেতার অভিযোগের সত্যিই সারবত্তা রয়েছে? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই প্রশ্নেরই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, রয়েছেন সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায় এবং রয়েছেন আমাদের সঙ্গে সিসিটিভি বিশেষজ্ঞ অয়ন তালুকদার। আমাদের অন্যান্য অতিথিদের কাছে যাওয়ার আগে অয়ন বাবুর কাছে যাব। অয়ন বাবু, সিসিটিভি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, হাই মডুলেশন, এই সমস্ত কিছু নিয়ে এ রাজ্যে সামগ্রিকভাবে কিরকম দাম হতে পারে? আপনি দীর্ঘদিন এই পেশার সঙ্গে যুক্ত। আচ্ছা, নমস্কার। সিসি ক্যামেরা মেইনলি আপনার 48 থেকে 50,000 টাকা যদি খুব বেশি ধরা হয়, একটা ক্যামেরা পিটিজেড ক্যামেরা, সেইটার দাম হতে পারে 48 থেকে 50,000 টাকা। কিন্তু জেনারেলি যে ধরনের ক্যামেরা আমাদের প্রিমাইসিসে লাগানো হয়, হসপিটাল, স্কুল, কলেজ, সেখানে আপনার যে 2 মেগাপিক্সেল থেকে 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়, যে ধরনের ক্যামেরা এখন দেখানো যাচ্ছে বা এই জাতীয় ক্যামেরাগুলো,
এইগুলো আপনার মেনলি দাম হয় 1200, 1500, 2000, 2500, ডিপেন্ড করে মেগাপিক্সেলের ওপর। মোটামুটি এরকমই দাম এটার হয়। এর থেকে বেশি যদি আপনি যেরকম মেট্রো রেলে লাগানো থাকে যে পিটিজেড ক্যামেরা, প্যান টিল্ট জুম যেটাকে আমরা বলি, ওই ক্যামেরাগুলোর দাম আপনার ইনডোর গুলোর দাম পড়ে 22-24 হাজার টাকা পার পিস। আর যদি আউটডোরের জন্য ইউজ করা হয় তাহলে ওটা ওই 35, 40, 45 এরকম পড়ে। মেনলি আইপি ক্যামেরার দামটাই বেশি হয়। আর এইচডি ক্যামেরা মানে অ্যানালগ হাই ডেফিনেশন ক্যামেরা যেটা আমরা বলে থাকি, সেটার দাম অনেক কম। আইপি ক্যামেরা একটা 2 মেগাপিক্সেল ক্যামেরা ম্যাক্সিমাম দাম হতে পারে 2500, তার বেশি হওয়া উচিত নয়। যদি কেউ নিয়ে থাকে তাহলে সেটা মানে হবে, ডাকাতি বলা হবে। ধন্যবাদ অয়নবাবু। আমরা কথা বললাম সিসিটিভি বিশেষজ্ঞ অয়ন তালুকদারের সঙ্গে এবং মোটামুটি দাম এ রাজ্যে কীরকম হয়ে থাকে, ওনারা যা ব্যবহার করে থাকেন সেই জায়গাটা তুলে ধরলেন। আমি একটু আমাদের অন্যান্য অতিথিদের কাছে চলে যাই। প্রথমেই চলে আসবো তরুণজ্যোতি কাজী। তরুণজ্যোতি, ইতিমধ্যেই রাজ্যে বিরোধী দলনেতা যে অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বোধহয় অনেকেই সিসিটিভির সঙ্গে নিজেদের কার্যক্ষেত্রে ব্যবহার করে থাকেন, কিন্তু এই যে জায়গাটা এখনো পর্যন্ত যে তথ্য আমাদের সামনে উঠে এলো, অর্থাৎ 1.5 লাখ এমনকি 3 লাখ বা তার বেশি পর্যন্ত এক একটা সিসিটিভির ক্ষেত্রে ধার্য হওয়া টেন্ডার, কি মনে হয় এটাতে? না, প্রথমে তৃণমূলকে একটা প্রেজ না করলে তো খারাপ হয়। এই দলটা একটা অদ্ভুত একটা দল, সব জায়গাতে ঠিক অপরচুনিটিটা খুঁজেই নেয়। এই বিশেষ গুণ থাকার জন্য তাদেরকে প্রেজ করাটা উচিত। প্রত্যেকটা স্কিমকে স্ক্যামে রূপান্তরিত করতে হয় কীভাবে, প্রত্যেকটা অপরচুনিটিকে, প্রত্যেকটা কাজের জায়গাকে কীভাবে অপরচুনিটিতে পরিণত করে সেখান থেকে স্ক্যাম করতে হয়, তৃণমূলের কাছ থেকে শিখতে হবে। দেখো, এই প্রাইস ডিফারেন্সটা কেন হলো? প্রাইস ডিফারেন্সটা হলো কাটমানি ডিফারেন্সের জন্য। কীরকম? যে অথরিটি টেন্ডার করলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজে 195টা সিসিটিভি ইনস্টল হবে। টোটাল টেন্ডার ভ্যালু হচ্ছে 3.22 crore রাফলি। তা পার সিসিটিভি হচ্ছে 1.65 lakh পার সিসিটিভি। টেন্ডার আরেকটা ইস্যু হলো প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আরামবাগ, সেখানে 50টা সিসিটিভি লাগানো হবে, 1.76 crore, অর্থাৎ 3,51,000 টাকা পার সিসিটিভি। যে অথরিটি টেন্ডার করছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কর্পোরেশন, একটা কোম্পানি, তারা টেন্ডার ফ্লোট করছে, দুটো জায়গা ক্ষেত্রে সিসিটিভির দাম দুই রকম কেন? কারণ কাটমানির লেভেলটা ডিফারেন্ট। ঝাড়গ্রামে যে কাটমানিটা দিতে হবে, আরামবাগের ক্ষেত্রে কাটমানিটা হয়তো বেশি দিতে হবে। তো সেই লেভেলটা ডিসাইড করে এটা করা হচ্ছে। দেখো, অদ্ভুত একটা ব্যাপার। আমি দেবাংশু ভট্টাচার্যর একটা কথা তোমরা দেখালে প্রতিবেদন, আমি শুনছিলাম, এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। খালি ওইটা না, তারপরে অনেক কটা ইস্যু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে। এআই বেস সিসিটিভি ক্যামেরা আরও বেশ কিছু ইউনিভার্সিটিতে ইনস্টল হয়েছে, কিছু সিসিটিভি ক্যামেরা ফেস রেকগনিশন সিস্টেম আছে, তার প্রাইসটা বেশি। আমি জানি না এখানে সেগুলো ইনস্টল হচ্ছে কেন। টেন্ডারের কাগজ আমি দেখছিলাম, এই টেন্ডারের কাগজে নর্মাল সিসিটিভি ক্যামেরার কথাই ছিল, কোনো স্পেশাল ফিচারওয়ালা ছিল না। যেগুলোর দাম, এগুলো আমাদের বাড়িতেও যেগুলো লাগে, আমাদের বাড়িতে যেগুলো লাগে তাহলে বেটার কোয়ালিটি একটু লাগাবে। আমাদের বাড়িতে লাগানোর ক্ষেত্রে আমি বলছি, আমার 4টে সিসিটিভি ক্যামেরা, একটা ডিভিআর, ক্লাউড স্টোরেজ, সব কিছু নিয়ে আমার খরচা হয়েছে 25 থেকে 30 হাজার টাকা মতো। সবার ক্ষেত্রেও তাই হয়। এই কী স্পেশাল ফিচার্স আছে এখানে আমার জানার বড্ড ইচ্ছা আছে। আসলে আবার তৃণমূল রাজ্য থেকে শিল্পকে তাড়িয়ে দুর্নীতিকে শিল্প পরিণত করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সব জায়গায়, যেখানেই হাত দেবে সেখানেই দুর্নীতি করবে। যে কোনো স্কিমকে এরা স্ক্যামে রূপান্তরিত করতে পারে। এদের জন্য তো সাধুবাদ। রাত্রির সাথী যে প্রকল্পটা আন্ডার এরা করা হয়েছে, মুখ্যমন্ত্রীর সার্ভেলেন্সে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী নাকি নিজে দেখছে ব্যাপারটা। মুখ্যমন্ত্রী দেখার পরে এই ডিফারেন্স, কাটমানি কি 25-75-এর ভাগ, এটা কি কালীঘাটেও যায়? এটা আমার প্রশ্ন থাকবে। অতনু, আসবো তোমার কাছে। তার আগে বিশ্বজিৎ বাবুর কাছে আসবে এবং তারই সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে চিকিৎসক ডক্টর তাপস প্রামাণিক। তাপস বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বিশ্বজিৎ বাবু, এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠবে, একটা সিসিটিভির এই হারে দাম, কোথাও বা 1.5 লাখ, কোথাও বা 3 লাখ, সেই জায়গা দাঁড়িয়ে প্রশ্ন কি উঠবে না? দেখুন শিলাদিত্য, এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ যে টেন্ডার করা হয়েছে এবং সিসিটিভির দাম 3 লাখ টাকা পর্যন্ত দেখানো হচ্ছে, আর শাসক দলের একজন প্রতিনিধি তিনি বলছেন 16 লাখ টাকা পর্যন্ত বিজেপি টেন্ডারে সিসিটিভির দাম দেখিয়েছে। এই কোনোটার সত্য বিচার না করে এক্সপার্টরা, একটু আগে আপনি যার সাক্ষাৎকার দেখালেন, তিনি ফিচারওয়ালা সিসিটিভির দাম কত বলতে পারবেন। কিন্তু মজাটা হচ্ছে যে প্রশাসন যখন টেন্ডার করে, টেন্ডারের মাধ্যমে, সেটা এখন 1 লাখ টাকার উপরে কোনো জিনিস কিনতে গেলেই তাকে টেন্ডার করতে হয়। তাহলে সেই টেন্ডার করা জিনিসটা প্রত্যেকে দেখতে পাচ্ছে, যে কোনো কেউ সেই টেন্ডারে কোট করতে পারে। সুতরাং কি কোয়ালিটি, কি ফিচার থাকলে সেটা
পাওয়া যাবে। তার মানে টেন্ডারের ক্ষেত্রে এটা দেখতে হবে যে টেন্ডার দেওয়া হয়েছিল, যারা এখানে বিট করেছে টেন্ডারের ক্ষেত্রে, তারা সঠিক বা কি কোয়ালিটির জিনিস দিচ্ছে সেটা। কিন্তু যদি আমি যদির কথা বলবো যে এখনো সঠিকভাবে তথ্য নেই, খালি টেন্ডারের এত টাকা দাম বলে যে টুইট করা হয়েছে সেখান থেকে বলছি যে প্রশাসনের যদি গাফিলতি হয় এবং এখান থেকে টাকা চুরি করার যদি প্রবণতা হয়, তাহলে এই যে আমাদের ডাক্তারদের সুরক্ষা, হাসপাতালের সুরক্ষা, যে কথা নিয়ে একটা নাগরিক আন্দোলন তৈরি হলো এবং ডাক্তারদের পক্ষে জনমত তৈরি হলো, তাহলে ইমিডিয়েট দরকার প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে এর সত্যতা থাকলে তার তদন্ত করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। বিশ্বজিৎবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যেই পয়েন্ট আউট করেছেন, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আসবে অন্যান্য অতিথিদের কাছে, যে নজরদারির প্রশ্নটা কি তাহলে রয়ে যাচ্ছে না? তাপসবাবু, আপনাদেরই দাবি ছিল বারবার করে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, যার অঙ্গ হিসেবে সিসিটিভির কথা উল্লেখ করা হয়েছিল। 9ই আগস্টে ঘটনার কথার পরিপ্রেক্ষিতে যদি আসি, আমরা প্রশ্ন তুলেছিলাম প্রত্যেকেই, তাহলে সিসিটিভি কোথায় ছিল? সেই সিসিটিভি যখন সিদ্ধান্তের পর একটা জায়গায় যাচ্ছে, তখন এই দামের জায়গা যা টেন্ডার করা হয়েছে, এটা কি প্রত্যাশিত আদৌ, তাপসবাবু? দেখুন, এই যে এর আগেও আরজি করে সন্দীপ ঘোষ এখন যে জেলে আছে, সেখানে কিন্তু টেন্ডার দুর্নীতি একটা মারাত্মকভাবে ছিল। এবং আমাদের ওখানে আরজি করে যেটা দেখা গেছে, বিভিন্ন জিনিস কোনো কিছুই টেন্ডার হয়নি। একটা হচ্ছে মা তারা ট্রেডার্স, সে যে মানে ফুড সাপ্লাই দেয়, সে আবার দেখা যাচ্ছে ওষুধ সাপ্লাই দেয়, সব কিছুই করেছে এবং তারা আজকে জেলে। এবং তারপরেও দেখুন, এই যে স্বাস্থ্য ভবন দিনের পর দিন এরা হচ্ছে জেগে ঘুমিয়েছে, কোনো কিছু করেনি। ইভেন এই যে কদিন আগে একটা কথা বেরোলো যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে পরীক্ষা নিয়ে হবে, তার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হিসাবে ওরা চালু করলো যে লাইভ স্ট্রিমিং। কিন্তু মুশকিলটা হচ্ছে যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত, তারা কিন্তু কেউ আজ পর্যন্ত তাদের এগেনস্টে কোনো পানিশমেন্ট হয়নি। এই যে অভিকের এগেনস্টে এই ঘটনা ঘটার 32টা কমপ্লেন জমা পড়লো, সেটা স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি, তার এগেনস্টে কিছু হয়নি। তাহলে আপনি স্বাস্থ্য ভবনে এতদিন ধরে যে ঘুঘুর ভাষাটা রয়েছে, সেখানে যারা যারা দুর্নীতি করেছে তাদের এগেনস্টে কিন্তু কোনো অ্যাকশন হয়নি। তাহলে এই সমস্ত লোকই এখনো সিস্টেমের ভিতর রয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই যে এখন এটা উঠছে, এখনই তো বলা সম্ভব নয় যে কত টাকার কি দুর্নীতি হয়েছে, কি হয়েছে, সেগুলো পরে প্রশাসনের বের করা উচিত। কিন্তু যারা এগুলো করছে তারা তো ভেতরে রয়েই গেছে, যার জন্য এই দুর্নীতিটা চলছে। এখন সেটা অবাক হওয়ারও কিছু নেই যে ওই সিসিটিভির দাম এত ছিল, সেটাকে বাড়িয়ে করেছে, কারণ সিস্টেমে যে লোকগুলো এতদিন দুর্নীতি করেছে তারা টিল এখনো ওখানে রয়ে গেছে। মাত্র কয়েকজন, যেমন ওই আইপিএস অফিসারকে সরানো হয়েছে, এর বাইরে খুব বেশি কিছু করা হয়নি। না হলে দেখুন, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট খুব যে কম টাকা ইনভেস্ট করে সেটা কিন্তু নয়। তারপরে দেখা যাচ্ছে যে একটা হসপিটালে হচ্ছে গরুর খাটাল তৈরি হয়ে রয়েছে, আর একটা হসপিটালে ধান আর গমের হচ্ছে আড়ত তৈরি হয়ে রয়েছে। তারপর আর একটা জায়গায় দেখবে সিকিউরিটির কথায় দুজন ডাক্তারকে গিয়ে হচ্ছে লোকাল নেতা, সিভিক নেতা গিয়ে ধমকাচ্ছে। তার কারণটা কি? সিকিউরিটি নেই, সেখানে কোনো পুলিশ দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না। যদি সিস্টেমের দিকে আবারও কিন্তু অভিযোগের আঙুল উঠছে। অতনুর কাছে আসার আগে সিসিটিভি বিশেষজ্ঞ তার বক্তব্য সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। আর সিসিটিভির আড়ত বা মার্কেট বা বাজার চত্বর, যেখান থেকে মূলত এই সিসিটিভিগুলো পাইকারি হারে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে এবং তারই সঙ্গে সাধারণ মানুষ বা বিভিন্ন ক্রেতারা তারা কিনে থাকেন, তারা কি বলছেন? যারা বিক্রি করেন একেবারে, তারা কি বলছেন? কিরম দাম হতে পারে মোটামুটি, কি বলছেন শোনাবো। বাজারে যেসব সিসিটিভি আছে এগুলো তো মোটামুটি বাড়ির বা অফিস ইউজেসের জন্য, এগুলো শুরু হচ্ছে 1000-1200 টাকা থেকে স্টার্ট হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল বেস যেগুলো ফ্যাক্টরিতে লাগানো থাকে সেগুলোর একটু দাম বেশি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখও হতে পারে। রাস্তাঘাটে রাজ্য সরকারের যে সিসিটিভিগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা কলকাতায় হোক, বিধাননগরে হোক, সোনারপুরে হোক, যেখানে হোক, কত দাম হতে পারে সেই সমস্ত সিসিটিভি? একদম এক্স্যাক্ট বলা তো সম্ভব নয়, মোটামুটি 4-5 হাজার থেকে ওইগুলো বাইরের ক্যামেরাগুলো এরকম দাম হতে পারে। আর যেটা আপনি 2 লাখ 2.5 লাখ টাকা বলছেন, সেগুলো সাধারণত ফ্যাক্টরি এরিয়ায় থাকে। ধরে নিন আয়রন ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, অয়েল ফ্যাক্টরি, বা যেখানে অয়েল ফুয়েল হচ্ছে, রিফিলিং হচ্ছে, সেই জায়গাগুলোতে থাকতে পারে। কারণ ওই এনভায়রনমেন্টটাকে করার জন্য ওই রকম থাকে, যে হিউমিডিটি, টেম্পারেচার, সেগুলোকে করার জন্য। অর্থাৎ এখনো পর্যন্ত যে দামের বিষয় সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মাত্রা 1.5 লাখ বা 3 লাখ তা কি ছুঁতে পারছে? তাহলে কোথায় বা প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব। বিশেষ করে অতনুর কাছে আসবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
জনগণমন বিরতির পর আবার আপনাদের স্বাগত। অতনু, একটু আগেই আরেকজন সিসিটিভি বিক্রেতা তার বক্তব্য শুনছিলাম। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে প্রচুর দামি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সাধারণত এটা ব্যবহার করা হয় না। তাহলে কি নজিরবিহীন অভিযোগ? ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রের ব্যবহার ইত্যাদি আমাদের রাজ্য প্রায় ভুলতে বসেছে। বিগত 11 বছর 13 বছর ধরে 2011 পরবর্তী সময়ে ম্যালেরিয়াতে পুরসভার সতর্কবার্তা থেকে শুরু করে মানে কোনো উৎসবের শুভেচ্ছা, সব ক্ষেত্রে তুমি সমস্ত অ্যাডভার্টাইজ দেখতে পারলেও কোনোদিন দেখতে পাবে না যে মুখ্যমন্ত্রী কাচিয়াতে কোনো একটা কারখানার ফিতে কাটছেন এবং সেখানে উদ্বোধন করছেন। কাজে ইন্ডাস্ট্রিয়ালের কাজের ক্ষেত্রে কী কী লাগে বা না লাগে আমাদের রাজ্য আস্তে আস্তে ভুলতে বসেছে। আমি তোমাকে বলবো শিলাদা একটা কথা, এই যে ঘটনা, মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্ট একদম সুমোটো একটা মামলা নিলেন, সেই মামলাতে যে নির্দেশিকাগুলো দেওয়া হলো যার ভিত্তিতে হচ্ছে সিসিটিভি ইনস্টলেশন ইত্যাদি। এখন এইটা কি, এই ঘটনাটা এমন একটা ঘটনা যা শুধুমাত্র আমাদের শহর বা রাজ্য নয়, গোটা দেশ এমনকি দেশের বাইরেও আলোড়ন ফেলেছে। এমন একটা সেন্সিটিভ ইস্যু, এমন একটা নারকীয় ইস্যু, এমন একটা ইস্যু যেটা সাধারণ মানুষকে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে দাঁড়িয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ, গণজাগরণ ঘটেছে। সেই একটা ইস্যুকেও ব্যবহার করে কি করে যে ইনকাম করে নেওয়া যায়, এটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে না থাকলে, এই দলটা না থাকলে হচ্ছে মানুষ জানতে পারতেন না। কোথাও 1,03,51,974, কোথাও একটা সিসিটিভির দাম 1,65,400 টাকা। স্যার এখানে বলার সময় বলছিলেন যে টেন্ডার বিট করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে XYZ এর কারোর টেন্ডার কিন্তু হয়নি যে একটা XYZ কোম্পানি এলো, সে এসে টেন্ডার দিল। এটা কারা করছে? ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ওয়েবেল বলে আমরা যাকে বলি। এখন এদের কাজটা কি? এদের ওয়েবসাইটে গেলে বড় বড় করে লেখা যায়, দেখতে পাবে গভর্নমেন্ট এজেন্সি রেসপন্সিবল ফর টেকনোলজি ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। টেকনোলজি ডেভেলপমেন্ট, রাজ্যে অন্য কোনো ডেভেলপমেন্ট আর কোনো তো উন্নতি হওয়ার জায়গা নেই। কাজে একটাই জায়গা রয়েছে, শিল্প বলতে এখন তোলা শিল্প, যেখানে যেখানে করতে হবে কাটমানির ভাগ দিতে হবে সমস্ত ক্ষেত্রে। মানে এই কদিন আগে হচ্ছে তোমাদের এখানেই এসে আমরা ইস্যু ছিল যে আবাস দুর্নীতি, তার আগে যখন চাকরি দুর্নীতি, আজকে হচ্ছে গিয়ে আরজি করের ক্ষেত্রে ডাক্তারবাবুদের যে আন্দোলন, তার যে প্রধান জায়গা ছিল এই যে কদিন আগে হয়েছে হাউস স্টাফের দুর্নীতি, বিল বানানো হচ্ছে 10,000 থেকে 1 লাখ অবধি, কিন্তু সেখানে ভুয়ো বিল। এই একই কাণ্ড, একই জিনিস হচ্ছে চলমান। পশ্চিমবঙ্গে এমন একটা কোনো সেক্টর নেই, এমন একটা কোনো জায়গা নেই যেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ছাপ পড়েনি। গত 13 বছরে দুর্নীতি মানেই তৃণমূল মানেই দুর্নীতি। বিশ্বজিৎবাবু, আমার একটাই প্রশ্ন আপনাকে, খুব সংক্ষেপে আমি উত্তর নেব। নজরদারি কি থাকলো না? যদিও আপনি বলেছেন যদি কেউ জড়িত থাকে, যদি এটা সত্যি প্রমাণিত, তাহলে অবশ্যই উচিত শাস্তি হওয়া উচিত, কিন্তু নজরদারি তো থাকবে, এত বড় বিষয়। হ্যাঁ, নজরদারি কোনোভাবে গলতি আছে এবং সেটা স্বীকার করতে হবে যে যদি স্পেসিফিকেশন অনুযায়ী, আমি বারবার বলছি যে একটু আগে যিনি সিসিটিভি এক্সপার্ট তিনি বললেন যে সিসিটিভির দাম 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে, তার নেচারের উপরে ডিপেন্ড করে ইন্ডাস্ট্রিয়াল। কিন্তু আমি একেবারে বলবো হিগভিশন এবং লুসিড ভিশন, যেটা ট্রাইটন সনির যেসব সিসিটিভি আছে, 4 লাখ টাকা 10 লাখ টাকা পর্যন্ত সিসিটিভি আছে। আমি জানি না যে যেটা নিয়ে প্রশ্ন উঠছে সেই সিসিটিভির নেচার কি, সেটা দিয়ে কি কাজ করা হবে। অপেক্ষা করতে হবে। শুধুমাত্র সুরক্ষা নয়, তার যদি আরো কোনো কাজ থাকে হসপিটাল অঞ্চলে বা যেখানে মানে যেভাবে এটাকে ইউজ করা হবে। কিন্তু যদি সাধারণ সিসিটিভি ব্যবহার করে 3 লাখ টাকা দাম নেওয়া হয়, তাহলে এটা দুটো দিকে কিন্তু আসবো, কিন্তু আবার এই আলোচনা দুটো লাইনে। ফার্স্ট হচ্ছে টেন্ডার নিয়ে দাদা কথা বলছিল, এই টেন্ডারই তো মা তারা, ওই টেন্ডার কীভাবে হয় জানি। সেকেন্ড থিং, যেগুলো বলছে দাদা কথাগুলো ডাউটই আসতো না, কোশ্চেনই আসতো না। যদি যে কোম্পানিটা টেন্ডার ইস্যু করছে তারা ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ক্ষেত্রে 1.65 লাখ, প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজের ক্ষেত্রে 3.51 লাখের কোডটা না হতো। আমি আবার বললাম, এই দামের ডিফারেন্স ওই স্পেসিফিক ডিফারেন্স না, দামের ডিফারেন্সের মেন রিজন হচ্ছে কোথায় কতটা কাটমানি যাবে তার উপর ডিপেন্ড করে। এই অভিযোগের জায়গাগুলো কেন উঠে আসছে সেটা যেমন আমরা খুঁজে বার করার চেষ্টা করবো এই পুরো বিষয় নিয়ে। আর অপরদিকে সঞ্জয় রায় আজও বিস্ফোরক দাবি করে বসেছেন, ঠিক কি দাবি জানাবো এবং এই নিয়ে আলোচনা করবো। জনগণমন একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণমন জানিয়ে আমরা আলোচনা করছিলাম, রাজ্যে বিরোধী দলনেতা সিসিটিভি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন, যেমন তা নিয়ে আমরা কথা বলছি। আর অপরদিকে সঞ্জয় রায় শিয়ালদা আদালত থেকে বেরিয়ে আজ আবারও বিস্ফোরক দাবি করে কি বললেন শোনাবো। নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসি
আর ঠিক এই নিয়ে আমরা প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেব। প্রথমে বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, বিস্ফোরক দাবি করছে আমরা শুনলাম সঞ্জয় রায়, এর আগে 4 তারিখের বক্তব্য কিছুক্ষণ পর আমরা শোনাবো, কি বলবেন? দেখুন, আগেও বলেছিল যে আমি দোষী নই, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সেদিনও যে কথা বলেছিলাম আরও একবার সেটা স্মরণ করে দিই, দেশের বিচার ব্যবস্থার প্রতি সব মানুষেরই ভরসা আছে এবং এখানে আমাদের দুজন আইনজীবীও আছেন। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আছে, তার মানে সঞ্জয় রায় তার যে বক্তব্য সেটা বলার জন্যে আদালত রয়েছে, তার আইনজীবী রয়েছে এবং তার আইনজীবীর মাধ্যমে সে প্রমাণ করার সুযোগ রয়েছে কারা তাকে ফাঁসিয়েছে, তার কাছে তথ্য ডকুমেন্ট বা তার কথাটারও গুরুত্ব আছে। একেবারে নাম ডেজিগনেশন ধরে বলছে। হ্যাঁ, সেই কারণেই তো আমি বলছি যে আইনজীবীরা রয়েছে, তো তার সে বলতে পারবে আদালতে। শিয়ালদা কোর্টে তো বিচার চালু হয়েছে এবং এর পাশাপাশি রাজ্য সরকার বলছে কি যে একজন শুধু নয়, যারা যারা অভিযুক্ত, যারা এই যে যদি যারা ফাঁসিয়েছে এটা যদি সত্যি হয় তাদেরও পানিশমেন্ট হবে, যারা ফাঁসিয়েছে তারা যদি অপরাধী হয় তাদেরকে তো প্রোটেক্ট করার চেষ্টা চলছে না। আজকে সঞ্জয় রায়ের কথা সত্যি হলে তার আইনজীবী সেটা প্রমাণ করতে পারলে যারা এই তদন্ত করছে তারা যাদেরকে অভিযোগ যাদের দিকে আনা হচ্ছে তাদের বিচারের মধ্যে এনে তাদেরও বিচার ব্যবস্থার মধ্যে আনা উচিত। অপেক্ষা করবো তার জন্য। তাপস বাবু, দেখুন, এটা আজকে সঞ্জয় রায় বলেছে, এর আগের দিনও চিৎকার করেছে, কিন্তু একটা জিনিস আপনারা যদি মনে করে থাকে 9th আগস্টে যে ঘটনাটা ঘটলো, কটা ঘটনায় ক্রাইম সিনে একজন সিপি ডিসি নর্থ মানে একজন আইপিএস র্যাঙ্কের অফিসার পৌঁছে যায়, তারা কিন্তু 7 সকালে পৌঁছে গেলেন। আর ওই 7 সকালে কি এই এখন সিবিআই কাস্টডিতে অভিজিৎ মণ্ডল, কি প্রমাণ লোপাটের দায়। এটা কি বিশ্বাসযোগ্য যে সিপি আর এই ডিসি নর্থের উপস্থিতিতে একজন ওসি র্যাঙ্কের অফিসার প্রমাণ লোপাট করে চলে গেলেন, অথচ এইরকম সেন্সিটিভ কেসে ডিসি নট বা সিপি কিছু জানেন না? দ্বিতীয় কথা, 14 আগস্টে ভ্যান্ডালিজমের পরে মিড নাইটে যখন প্রেস কনফারেন্স করেন এই সিপি মানে বিনীত গোয়েল, উনি একটা কথা বলেছিল যে কি করিনি ইনভেস্টিগেশনের জন্য, এভরিথিং হ্যাজ বিন ডান আন্ডার মাই রেকমেন্ডেশন, আন্ডার মাই কমান্ড। তো ওনার আদেশেই সব হয়েছিল, উনি নিজে স্বীকার করেছিল। আজকে সঞ্জয় রায়কে একা অভিযুক্ত করে সিবিআই, যেটা আমরা 3 মাস এখন হতাশ কেন, আমরা দেখছি যে ওই সঞ্জয় রায় বা অভিজিৎ মণ্ডল পর্যন্তই এই সিবিআই থেমে আছে, তারপরে আর না ডিসি নর্থ না সিপি কাউকেই ডাকা হচ্ছে না। হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, প্রমাণ লোপাট হয়েছে। তার কারণ হচ্ছে আপনি যে ক্রাইম সিনের ভিডিওটা পরবর্তীকালে প্রকাশ পেয়েছিল, ডিসি সেন্ট্রাল যে দিনের পর দিন মিথ্যাচার করেছিল, অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সাজানো ছিল, সেখানে কর্ডন আপ করেনি, তার মানে সেখানে একটা এভিডেন্স লোপাটের সম্ভাবনা রয়ে গেছে। প্রমাণ লোপাটের অভিযোগ বারবার করে আপনারা তুলেছেন, বিভিন্ন ক্ষেত্রেও তোলা হয়েছে, সেটা ছবিতে ক্রিস্টাল ক্লিয়ার যে ক্রাইম সিনকে কর্ডন করা হয়নি, ক্রাইম সিনটাকে মাছের বাজার করে দেওয়া হয়েছিল। প্রসঙ্গগুলো অবশ্যই করে এসেছে। সঞ্জয় রায়ের প্রসঙ্গে আসছিলাম, আমি দুজনের কাছে আসবো, অতনু এবং তরুণ জ্যোতির কাছে, কিন্তু তার আগে আমরা শুনে নেব গত 4 তারিখে 4 নভেম্বর, সেদিনকেও সঞ্জয় রায় কি বলেছিলেন শিয়ালদা আদালত থেকে বেরিয়ে শোনাবো। আমাকে পুরো ভয় দেখানো হয়েছে, আপনাদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে। আমি জজ সাহেবকে বলছি যে স্যার আমি কিছু করিনি, আমাকে ওপর থেকে নিচে নামিয়ে দিল। এটা কি কোনো ন্যায়? এটা ভারত সংবিধানের ন্যায়? আমি তরুণ জ্যোতি, গত 4 তারিখে এই প্রসঙ্গ উঠেছিল, ফাঁসানোর কথা, এবং আজকে একেবারে নাম ডেজিগনেশন ধরে সঞ্জয় রায়ের এই বিস্ফোরক দাবি। না, দুটো পয়েন্ট আছে। প্রথমটা বলছি আমি আগে। ফার্স্ট হচ্ছে, কোনো দোষী বা কেউ অভিযুক্ত দাঁড়িয়ে বলে না ইয়েস আই এম গিল্টি, বলে না, তো গিল্টি প্লিড করে না বলেই ট্রায়ালটা হয়, দেখার ব্যাপার আছে সেখানে। এবার সেখানে আরেকটা ইস্যু আছে এই তদন্তটা নিয়ে, তাদের ডাউট থাকা নর্মাল। তুমি বলো, আমি যে জামাটা পরে আছি তার রংটা কি? এইটা তুমি বলি এটা কালো জামা, তোমাকে দিয়ে বললাম এটা কালো জামা, তুমি কালো বলবে? এটা নিশ্চয়ই বলবে না। ঠিক সেরকমভাবেই সিবিআইকে যখন তদন্তভার দেওয়া হলো তখন কি হলো? ক্রাইম সিন নষ্ট হলো, ডেড বডি যেটা কথা বলে, যেখান থেকে এভিডেন্স পাওয়া যেত, তাড়াতাড়ি ক্রিমেট করা হলো। পুরো ডিসি সেন্ট্রালের প্রেস কনফারেন্সগুলো মনে আছে, এটা ক্রপ ফটো প্রথমে দেখানো হলো ক্রাইম সিনের, তারপর দেখা গেল সেখানে আরেকজনকে দেখা গেল, ওই অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হলো। প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করে কিছু লোকাতে নেই দেখা গেল। বিনীত গোয়েলের স্টেটমেন্টগুলো আমাদের মনে আছে। 14 তারিখ রাতে সেই ভ্যান্ডালিজম তোমাদের মিডিয়াও দেখেছি, চল চল উপর চল, সেমিনার রুম উপর হে। এবার অশিক্ষার একটা লাভও আছে, এই অশিক্ষার লাভটা আমরা পেয়েছিলাম এখানে। কী লাভ পেয়েছিলাম? যে 3rd ফ্লোর
আর চতুর্থ তল এই দুটোর মধ্যে গুলিয়ে গেছিলো ব্যাপারটা, তার ফলে একটা অন্য জায়গায় ভাঙচুর করে এসছে। কিন্তু ভাঙচুর তো হয়েছিল, পাশের যে রুমটা ছিল সেমিনার রুমের পাশের, সেটা হঠাৎ করে একদিনের অর্ডারে রিনোভেশন হয়ে গেল। ডাক্তারবাবুদের, সব ডাক্তারবাবুর কথা বলবো না, কিন্তু কিছু ডাক্তারবাবুদের দিকেও প্রশ্নটা থেকে যায়, প্রশ্নটা করাটা অবান্তর নয়। পিএম যখন হলো, কিছু ডাক্তারবাবু প্রেজেন্ট ছিলেন সেখানে, তারা এতদিন কেন বলেননি? পরবর্তীকালে যখন নামটা প্রকাশ হচ্ছে তখন বলছে হ্যাঁ আমরা ছিলাম, আমাদের দায়িত্ব নয়। তারা তো ছিলেন, ওই রুম ভাঙাটা, রুমটার মানে ইম্পর্টেন্স তারাও জানতেন, রুম ভাঙায় তারাও কেন সাইন করলেন? এই প্রশ্নগুলো থাকছে। আর একটা জিনিস থাকে, দেখো ওসি টালা গ্রেপ্তার, এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার, কেন গ্রেপ্তার? এরা হচ্ছে এভিডেন্স লোপারের জন্য গ্রেপ্তার। সরকার এতটা যদি ভালো কাজ করে থাকতো, আমি জিজ্ঞেস করছি ডিপার্টমেন্টাল প্রসিডিং কি এদের নামে তৈরি মানে স্টার্ট হয়েছে? এদের নামে ডিপার্টমেন্টাল প্রসিডিং কি স্টার্ট হয়েছে? হয়নি, কারণ সরকার এদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে। আমি আবার বলছি, এটা প্রথম দিনও বলেছি, আমি আজও বলছি, এটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডারের কেস নয়। কিন্তু এভিডেন্সগুলো পরবর্তীকালে প্ল্যান করা হয়েছে, সিবিআইয়ের কাছে যখন তদন্তভার গেছে, যা এভিডেন্স ছিল তার বেশি তদন্ত হবে, প্রমাণ লোপাটের জন্য 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মেটেরিয়াল যেটা অ্যাকচুয়াল মানে এর মতো, আমরা ইনফ্যাক্ট জাস্টিস পার্দিওয়ালাকেও আমরা বলতে শুনেছি যে আই হ্যাভ নট সিন সাচ এ থিং। 8 ঘন্টা ডিলে হলো এফআইআর লজ করতে, কোর্টে দাঁড়িয়ে সিবিআই আইনজীবী বলছে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। এরকম নেগলিজেন্স আমরা দেখিনি। কেন করা হলো? কেন লুকানো হলো? কি লুকানো হলো? আমি আবার বলছি, এটা শুধু রেপ অ্যান্ড মার্ডারের কেস না, এর পিছনে বড় রিজন হচ্ছে স্ক্যাম। সেই স্ক্যামের তদন্ত 1 বছর আগে আক্তার আলী করা অভিযোগে যদি হতো, তাহলে আমাদের বোনটির প্রাণটা যেত না, এই ঘটনাটাই হতো না। অতনু, বিস্ফোরক অভিযোগ আজ আবারও সঞ্জয় রায়ের। গত 4 তারিখও এই সঞ্জয় রায়কে যখন নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা কোর্টের থেকে, প্রেজেন্টমেন্টের থেকে, ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেছেন আমাকে উপর থেকে চুপ থাকতে বলা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। আমরা সেদিন থেকে বলেছিলাম সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, তার উপরতলা, তার ডিপার্টমেন্ট মানে স্বাভাবিকভাবেই হচ্ছে পুলিশ প্রশাসনকে ইঙ্গিত করে, তাহলে তারা তাকে চুপ করে থাকতে বললো কেন? সঞ্জয় রায় মুখ খুললে কার কার বিপদ বাড়ত? আজকে সঞ্জয় রায়ের মুখে সরাসরি মানে প্রাক্তন পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রাল এই দুজনের নাম শোনা গেছে। এখন শিলাজিৎ দা, এটা তো ফ্যাক্ট যে এই তদন্ত চলার পক্ষে সময় ছত্রে আমরা দেখেছি এই তদন্ত করার জন্য রাজ্য পুলিশ প্রশাসনের যা যা পদক্ষেপ নিয়েছে, যা যা স্টেপস নিয়েছে, প্রত্যেকটা স্টেপস হচ্ছে সন্দেহের উদ্রেক করেছে। এমনকি সুপ্রিম কোর্টের জাস্টিস তিনি নিজেও বলছেন আমি আমার কর্মজীবনে এই ধরনের তদন্ত, যেখানে এই টাইম ফ্রেম এতটা ডিলে, সকাল 10:30টার সময় একটা জিডি হলো, তার থেকে এফআইআর করতে করতে রাত্রি 11:30, 8 ঘন্টা 9 ঘন্টার উপর একটা ক্রাইম সিন ওপেন পড়ে রইল। এবং তার পরবর্তীকালে বিভিন্ন সময় পুলিশের হচ্ছে গিয়ে প্রেস মিট, ডিসি সেন্ট্রাল যার আওতাভুক্ত না, এই গোটা এই আরজি কর এলাকা ডিসি নর্থের আওতাভুক্ত, প্রেস মিট করছেন ডিসি সেন্ট্রাল, একের পর এক সময় সেটা, এবং পরবর্তীকালে নির্লজ্জভাবে ধরাও পড়ছে। ছবি ক্রপ করা, একজন অভিযুক্ত বা যাকে হচ্ছে যার বিরুদ্ধে বহু লোকের বহু অভিযোগ, সেই অভিযোগকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা। এরকম বহু ক্ষেত্রে পুলিশ এমন কিছু কাজ করেছে যাতে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে সন্দেহের উদ্রেক হয়েছে। তবে এটাও ঠিক, যেই সঞ্জয় রায় তার যদি কিছু বক্তব্য থাকে, আইনে তার প্রভিশন রয়েছে, পুরনো সিআরপিসিতে সেকশন 161, নতুন পরবর্তীকালে বিএনএসএস সেটা চেঞ্জ হয়েছে 164, মাফ করবেন 164, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার তার সুযোগ রয়েছে। এছাড়াও সিবিআই এখন অবধি যে চার্জশিট দিয়েছে, যাতে সঞ্জয় রায়কে অন্যতম প্রধান অভিযুক্ত বলে হচ্ছে চার্জশিটে ফ্রেম করা হয়েছে, সেটা কিন্তু একদম মানে প্রাথমিক চার্জশিট, এরপরেও ফাইনাল চার্জশিট হওয়া এখনো বাকি রয়েছে। সিবিআই চাইলে, যেহেতু এখনো এই টালা থানার ওসি এবং হচ্ছে সন্দীপ ঘোষ এরা হচ্ছে কাস্টডিতে রয়েছে, যাদের নিয়ে এই বৃহত্তর ষড়যন্ত্রের যে মামলাটা চলছে, সেক্ষেত্রে আরও মানে সিবিআইয়ের কাছে সুযোগ থাকছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য, এই মামলায় তদন্ত শেষ হওয়ার জন্য। তবে এটাও ঠিক যে রাজ্য সরকারের পুলিশের সবচেয়ে বড় যে প্রশ্নটা যেখানে এসে যায়, যে টালা থানার ওসির কাণ্ডারে হচ্ছে আরজি কর পরে, যার উপর কিনা দায়ভার ন্যস্ত ছিল অভয়াকে মানে বিচার দেওয়া, সেই ওসি আজকে হচ্ছে গিয়ে কাস্টডিতে রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র থেকে প্রমাণ লোপাট করা, যেটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে রাজ্য সরকার গতভাবে, প্রশাসনিকগতভাবে এবং দলগতভাবে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে এই মামলার সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যা যা করা যায় সেই সমস্ত কিছু করেছে, এবং যার জন্য আজকে তদন্তটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে মানুষের বিশ্বাস থাকছে। বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ বারবার করে উঠে আসছে, এবং তাপসবাবু বলছিলেন সিস্টেমের কথা। এই সিস্টেম নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। উত্তর খোঁজার চেষ্টা করব একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন।
ন্যায় বিচার ন্যায়ের নামে কি দুর্নীতি? সিসিটিভির দাম যা ইতিমধ্যেই ধার্য করা হয়েছে তা নিয়ে টেন্ডারে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও বা 1.5 লাখ, কোথাও বা 3 লাখ এক একটা সিসিটিভির ক্ষেত্রে। আর এই প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের মোটো আলটিমেটলি তো পয়সা কামানো। প্রত্যেকটি দলের একটা নীতি আদর্শ থাকে। সিপিএমের একটা নীতি আদর্শ আছে যে বামফ্রন্ট ক্ষমতায় এলে মার্ক্সবাদ এখানে ইমপ্লিমেন্ট হবে। তৃণমূল কি করবে, কি বাদ করবে, কোন বাদ দেবে? কোনো বাদই নেই। বিশ্ববিদ্যা দুর্নীতির অভিযোগ আবারও শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলেছেন, সুকান্ত মজুমদার তার সঙ্গে যোগ করেন। দেখো, রাজনৈতিকভাবে অভিযোগটা দেখলে হবে না। আমি আগেও বলেছি, যদি দুর্নীতি হয়ে থাকে, কারণ ক্যামেরার দাম এবং স্পেসিফিকেশন নিয়ে একাধিকবার কথা হলো, তাহলে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নজরদারিতে এনে এই বিচার বিভাগীয় তদন্ত এবং ডিপার্টমেন্টাল যে তদন্ত সেটা হওয়া উচিত। 1 2 নম্বর কথা হচ্ছিল সঞ্জয় রায়কে নিয়ে, যে কলকাতা পুলিশ তদন্ত করেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। তারপরে আমি ধরে নিলাম বিরোধীদের অভিযোগ হিসাবে বা ডক্টরবাবু যেটা বলছেন, তথ্য লোপাট হয়েছে। তাহলে ভারতবর্ষের আইন ব্যবস্থায় তথ্য লোপাট যারা করেছে তাদেরকেও বিচারের মধ্যে আনা যায়। সিবিআই তাদেরকেও বিচারের মধ্যে আনতে পারে, তারা বিচারের মধ্যে আসছে না কেন? আর তথ্য লোপাট যদি না হয়ে থাকে, কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষ বা যিনি তালা থানার ওসি, তাদের কেন গ্রেপ্তার করা হয়েছে? দুর্নীতির সঙ্গে যুক্ত। কেন আওতায় আনা হচ্ছে না যদি তথ্য লোপাট করা হয়ে থাকে? আনা হচ্ছে না, অ্যাবসলিউটলি ভুল কথা। কারণ দুজন অলরেডি গ্রেপ্তার হয়েছে। তারা কিসে গ্রেপ্তার হয়েছে? তারা এই খুন এবং ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছে। এক্স্যাক্টলি, খুন ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাটের জন্য টালা ওসি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। এবার দাদা একটা কথা, সন্দীপ ঘোষ দুর্নীতির জন্য না দাদা, দুটো কেসে গ্রেপ্তার হয়েছে, উনি দুটো কেসে গ্রেপ্তার হয়েছে। এবার একটা দাদা একটা কথা বললেন, খুব এই সিসিটিভি নিয়ে খুব মানে পার্টিনেন্ট কথাটা, এটা বলাটা দরকার। দেখো, দাদা বললেন যাদের নজরদারিতে এই ঘটনাটা ঘটেছে তাদেরকে তদন্তের আওতায় আনা উচিত। আমিও সেটাই তো বলছি। মুখ্যমন্ত্রীরা স্বপ্নের প্রকল্প রাত্রির সাথী, স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দপ্তরের দুর্নীতি, তিনি যেটা নজরদারি রাখছেন। মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত। মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত। মুখ্যমন্ত্রী 294টা কেন্দ্রে আমি প্রার্থী, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখে দেখো বিজেপির একটাই কথা, মুখ্যমন্ত্রী এছাড়া কোনো কথা নেই। দেখো, এই যে খুন এবং ধর্ষণ মামলা, সেখানেও কিন্তু তোমরা চাইলে শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ, শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে হবে না। সিস্টেমটার কথা বলো, শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ বললে হবে? বিরোধী দলনেতা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি 1 দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যুক্তি কোথায়? যেখানে ফল্ট আছে সেটা বের করো। যে আধিকারিক আজকে কাজের সঙ্গে যুক্ত তাদের কথা বলো বিচারে। মুখ্যমন্ত্রী কেন করতে আসবে? কিছু হয় না, যে অনুপ্রেরণা দেয় তার দয় না। এটা অদ্ভুত জিনিস। দেখো, পশ্চিমবঙ্গ থেকে শিল্প চলে গেছে, শিল্পভূমি পশ্চিমবঙ্গে দুর্নীতি একমাত্র শিল্প, এবং যেটা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। কথা বললে মানুষ কিন্তু বুঝবে না, তারা চাইছে এই দুর্নীতিটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেটা খুঁজে বের করো। কাগজ সামনে এসছে, এই টেন্ডারের কাগজপত্র খুব পরিষ্কার করেই জানো, মানে এখন যারা যারা বিশেষজ্ঞ আছেন তাদের থেকে সবার থেকে, মানে এটা এবং এটা আমাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে আমরা জানি, সাধারণ যে সিসিটিভিগুলো ইনস্টল করা হয় 2 থেকে 10,000 টাকা, খুব বেশি হলে মানে ওই খুব দামি, মানে রেগুলার ইউজের যে দামি কোম্পানি তাদের সবারও 2 থেকে 10,000-এর মধ্যে হচ্ছে তাদের দাম হয়। সেখানে গিয়ে একটা 1,65,000 আর কোথাও 3,51,000, খুব স্বাভাবিকভাবেই দুর্নীতি হয়েছে। এখন দেখতে হবে এই দুর্নীতির টাকা, এই ভাগের টাকা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই টাকা কত দূর অবধি গেছে, 75-25-এর ভাগে ভাগ হলো নাকি অন্য কোনো ভাগে ভাগ হলো, এবং কত দূর অবধি গেছে, কোন কোন দপ্তর অবধি বাটোয়ারা হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই সঞ্জয় রায়ের মামলার ক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বহু ক্ষেত্রে বহু ডাউট রয়েছে, বহু ক্ষেত্রে যে তদন্ত প্রক্রিয়ার যে স্বাভাবিক গতি সেটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে স্লথ হয়েছে, বা হয়তো কোনো জায়গায় হতেও পারে বাইফার্কেটেড হয়েছে। কারণ এই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য দলগতভাবে তৃণমূল কংগ্রেস এবং সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের সরকার একদম দায়িত্ব নিয়ে ব্যবস্থা করেছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, দেহ যে ময়নাতদন্ত দ্বিতীয়বার করবার সুযোগ পাওয়া যায়নি, দেহকে তার আগেই ক্রিমেশন করে ফেলা হয়েছে। এবং পুলিশ প্রশাসনের প্রত্যেকের যা যা ভূমিকা এই ঘটনার সময় তোমাদের মিডিয়াতেও আমরা দেখেছি, বারে বারে যা দেখেছি, পুলিশের সর্বোচ্চ স্তর তৎকালীন নগরপাল থেকে যা ভূমিকা তা অবশ্যই ভাবে প্রশ্নে রেখে যায়। সিসিটিভি টেন্ডারে যা ধার্য করা হয়েছে, এখনো পর্যন্ত যে তথ্য উঠে এসেছে যা নিয়ে ইতিমধ্যে বিরোধী দলনেতার অভিযোগ।
দেখুন সিস্টেমের ভেতরে যদি ক্রিমিনালগুলো থেকে থাকে এবং তাদের এগেনস্ট যদি কোনোদিন অ্যাকশন না নেওয়া হয় তাহলে এই দুর্নীতি হবেই। আপনি যতই টাকা দেবেন দেখবেন কাটপানি তার থেকে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে স্বাস্থ্য ভবন এখনো পর্যন্ত বেশিরভাগ যে সমস্ত দুর্নীতির যায় অভিযুক্ত তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি। সিস্টেমের বদল কি সেই অর্থে হলো? এই অভিযোগটা তো বারবার করে আসছে। সময় সংক্ষিপ্ত, আমি চট করে একটুখানি রিঅ্যাকশন নেওয়ার চেষ্টা করব। সিস্টেমটা তো একদিনে বদল হয় না, কিন্তু বদলের প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আমরা দেখেছি। সিস্টেম থেকে শুরু করে নিশ্চয়ই ছিল, তা না হলে ডাক্তাররা এত বড় একটা নাগরিক আন্দোলনে কেন নামবে? কিন্তু তার যে যুক্তিগুলো ছিল, প্রশাসন শোনার পরে সেইটাকে যথাযথ ব্যবস্থা যা নেওয়া যায়, আমরা আগের দিনে আলোচনা করেছি সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে, যেটা দাবি ছিল, এবং তাদের যে নিরাপত্তার কথা, সেই নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়েও কিন্তু সেই নিরাপত্তারই কন্টিনিউশনে কিন্তু সিসিটিভি। তাপস বাবু, সিস্টেমের কথা জাস্ট এক লাইনে, সিস্টেমের পরিবর্তন কি সম্ভবপর হলো? সম্ভব একদমই হয়নি। এখনো যদি স্বাস্থ্য ভবন জেগে ঘুমায় কিচ্ছু হবে না। তার কারণ হচ্ছে ক্রিমিনালগুলো এখনো সিস্টেমে রয়েছে। ওই কয়েকটা আইপিএস আইএস কে সরিয়ে এই সিস্টেমের পরিবর্তন করা যাবে না। পলিটিক্যাল লিডারগুলোকে সরাতে হবে যারা ইনভলভ এই কেসে। একদম নির্দিষ্টভাবে ডাক্তারবাবু এক্ষুনি যেটা বললেন, সিস্টেমের মধ্যে যে কথাবার্তা, এটা তো ঠিকই। বিনীত গোয়েলকে যখন সরানো হলো, মাননীয়া বললেন ও যেটা চাইছিল সেই পোস্টে ওকে দেওয়া হলো। স্বাস্থ্য সচিবদেরকেও বলা হলো, ওরা সম্মানজনক জায়গায় ওদেরকে বদলি করা হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে যাদের যাদের বিরুদ্ধে ডাক্তারবাবুদের অভিযোগ ছিল তাদেরকে কোনো এক জায়গায় গিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন সাধারণ লোকদের যে সরকার তোমাদের পাশে আছে। তরুণজ্যোতি, না, আমি আবার বলছি, সিস্টেমেটিক দুর্নীতির জন্য চেঞ্জ করার জন্য এই সিস্টেমটাকে চেঞ্জ করা হয়েছে। দাদা যতই বিরোধ করুক, যিনি বারবার বলে আসেন 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, আমাকে তাকে ভোট দিন, এই দুর্নীতির দায় তো তাকে দায়িত্ব নিতে হবে। রাত্রির সাথেই মুখ্যমন্ত্রী এটা প্রকল্প মুখ্যমন্ত্রী ফ্লোট করলেন, দুর্নীতির দায় এড়িয়ে যাবেন। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এড়িয়ে যাবেন, পুলিশের দুর্নীতি এড়িয়ে যাবেন, সব দুর্নীতি এড়িয়ে যাবেন। কি করে হবে? একদম একটাও দুর্নীতি এড়িয়ে যাওয়া হয়নি। যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সরকার বা প্রশাসন সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। আর এই অভিযোগের জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা মূলত কোথায়, যার উত্তর কিন্তু সাধারণ মানুষ, জনগণ তারা কিন্তু খুঁজছেন। কিন্তু উত্তর কবে পাওয়া যাবে তার জন্য আমরাও অপেক্ষাতে রয়েছি। এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। নিচ্ছে একটা বিরতি, এরপর পেজ ওয়ান দেখুন নীলাঞ্জনা এবং শুভদীপের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।